আপনি যদি লক্ষ্য করেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক বারবার বলতেন, এই বাংলাদেশ এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশের উর্বরতা, এই বাংলাদেশের সম্পদ কেবলমাত্র লুট হয়েছে, এবং এই সম্পদ, আমাদের সম্পদে আমরা এত বেশি সমৃদ্ধ ছিলাম যে তৎকালীন সময়ে যখন ইউরোপিয়ানরা জরিপ করত পৃথিবীর কোথায় সবচেয়ে বেশি সম্পদ আছে, তখন জরিপে 1 নম্বরে যে রাষ্ট্রের নাম বলা হতো তার নাম ছিল এই বাংলাদেশ। আমাদের বিহার, উড়িষ্যা সহ যে বাংলা ভাষাভাষীর মানুষ রয়েছে আমরা তাদের। সারা পৃথিবীতে যে পরিমাণ জিডিপি অর্জন হতো তার 12% জিডিপি নাকি তখন ছিল শুধুমাত্র বাংলাদেশে। এই বাংলাদেশ এমন একটি দেশ, যে দেশের আপনি যদি দেখেন যেখানের যে শিল্পের কাঁচামাল, আমরা দেখেছি যখন ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছে, এই শিল্প বিপ্লবের সবচেয়ে যে কাঁচামালগুলো সবচেয়ে সমৃদ্ধ, এই কাঁচামালগুলো গেছে বাংলাদেশ থেকে। আমরা দেখেছি যে বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, আমাদের শিক্ষকরা মাঝে মাঝে বলতেন যে এখানে মাটির নিচে রয়েছে তেল এবং কয়লার খনি, এবং ঠিক তার অপরিভাগে রয়েছে পলিমাটি। যেখানে নিচে তেলের খনি থাকলে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলো তার উপরে মরুময় হয়ে থাকতো। যদি কোথাও গ্যাসের খনি থাকতো, তার উপরে থাকতো একটি পাহাড়, যেখানে আর কিছু উৎপাদন করা যেত না। বাংলাদেশ এমন একটি দেশ যার নিচে থাকে তেলের খনি, ঠিক তার উপরেই অপরিভাগে পলিমাটির কারণে সেখানে ধান থেকে শুরু করে সব কিছু উৎপাদন হচ্ছে। সারা পৃথিবী, ইউরোপিয়ানরা এসেছে, আরাবিয়ানরা এসেছে, পর্তুগিজরা এসেছে, শুধুমাত্র বাংলাদেশের এই সম্পদকে তারা আহরণ করেছে এবং লুটপাট করে চলে গেছে। এইরকম একটি রাষ্ট্র, এই রাষ্ট্রে দাঁড়িয়ে আজকে 50 বছর অতিবাহিত হওয়ার পরেও এই স্বাধীন বাংলাদেশে আমরা কাঙ্ক্ষিত কোনো কিছু পাইনি, বরং আমাদের সামনে একটার পর একটা চ্যালেঞ্জ চলে এসেছে। আপনি যদি দেখেন 5 আগস্টের পরে আমাদের সামনে কতগুলো চ্যালেঞ্জ আসলো। আমাদেরকে বেষ্টন করে আছে আমাদের যে বন্ধু রাষ্ট্র, আমি নাম বলবো না, আপনারা সবাই নাম জানেন। আমাদের এই বন্ধুরা কেবলমাত্র আমরা ডাকি বন্ধু, কিন্তু আসলে তারা চায় আমাদেরকে কিভাবে হায়দ্রাবাদে পরিণত করা যায়, তারা চায় আমাদেরকে কিভাবে সিকিমে পরিণত করা যায়, তারা চায় কিভাবে যেমনিভাবে নেপাল এবং ভুটানকে তারা নিজের করায়ত্ত করে সেখানে তারা নেতৃত্ব দেয় এবং তারা নির্যাতিত নিষ্পেষিত হয়, কিভাবে শ্রীলঙ্কা তৈরি করা যায়। এই চিন্তা থেকেই গত 15 বছর আমাদের উপর সেভাবে শাসন করা হয়েছে। আমাদের যারা ব্রিলিয়ান্ট ছিল, যারা সমাজকে নেতৃত্ব দিবে, এই মেধাগুলোকে বাংলাদেশে থাকতে দেওয়া হয়নি। আমরা বিশ্ববিদ্যালয়ে বসে যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে গল্প করতাম যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে কি করবা, আমাদের গল্পের মধ্যে উঠে আসতো বিসিএস ক্যাডার তো হওয়া সম্ভব নয়, কারণ আমাদেরকে একটা ভিন্ন দলের মানুষ হিসেবে তারা আইডেন্টিফাই করে। এই রাষ্ট্রে ব্যবসা করা সম্ভব নয়, এ রাষ্ট্রে শিল্পপতি হওয়া সম্ভব নয়, এ রাষ্ট্রে ভালো কিছু করা অনেক কঠিন, কারণ এখানে দুর্নীতির পরিমাণ এত বেশি, আমরা যা করব তার চেয়ে বেশি আমাদেরকে চাঁদা দিতে হয়। তখন আমরা চিন্তা করতাম যে এই রাষ্ট্রে আমরা থাকতে চাই না, আমরা যে কোনো মূল্যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে আমরা হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যেতে চাই এবং আর কখনো ফিরে আসতে চাই না। 5 তারিখের পরে আলহামদুলিল্লাহ আমাদের যারা মেধাবী, সারা পৃথিবীতে গত 15 বছর নির্যাতন নিষ্পেষণের শিকার হয়ে সারা পৃথিবীতে যে সকল মেধাবীরা ছড়িয়ে ছিটিয়ে ছিল, আমরা দেখেছি 5 তারিখের পরে তারা বাংলাদেশে এসেছে। বাংলাদেশের বিভিন্ন সেক্টরগুলোতে তারা কথা বলতে শুরু করেছে, বিভিন্ন সভা সেমিনার, সেখানে দাঁড়িয়ে আমাদের শিক্ষার্থী বন্ধুরা তাদের আগামীর ক্যারিয়ারটা কেমন হবে, কিভাবে তারা ক্যারিয়ারটা গঠন করবে, তারা এই জায়গাগুলোতে তাদেরকে ডেভেলপ করার জন্য একটার পর একটা স্কিলড যে সেমিনারগুলো রয়েছে সেগুলো তারা চালিয়ে যাচ্ছে। 5 তারিখের পরে আমাদের প্রথম চ্যালেঞ্জ দেওয়া হলো যে বাংলাদেশের নাকি ভূখণ্ড আর থাকবে না। 5 তারিখের পরে আমাদেরকে অস্থিতিশীল করা হয়েছিল। আমাদের সবচেয়ে, বাংলাদেশের যদি আমরা মনে করি গুরুত্বপূর্ণ জায়গা, তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো বাংলাদেশের আমাদের পার্বত্য চট্টগ্রাম। আপনারা লক্ষ্য করেছেন পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করা হয়েছিল। সেখানে দীর্ঘদিনের ইতিহাস ঐতিহ্যের আলোকে বাঙালি এবং অবাঙালিরা তারা একে অপরের সাথে যে মেলবন্ধনে আবদ্ধ ছিল, 5 আগস্টের পরে সর্বপ্রথম এই সাম্প্রদায়িক সংঘাত তৈরি করার চেষ্টা করা হয়েছে যে বাঙালি এবং অবাঙালি একটি পাহাড়ে থাকতে পারে না। আমাদের দীর্ঘদিন হাজার বছরের ইতিহাস যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশ, যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই বাংলাদেশকে সর্বপ্রথম 5 আগস্ট পরবর্তী সময়ে টার্গেট করা হলো যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা একসাথে থাকতে পারবে না, এই বিভাজনের রাজনীতি করতে হবে। তখন দেখা গেল আমাদের মধ্যে সাম্প্রদায়িকতা উস্কে দেওয়া হলো, হত্যা করা হলো আমাদের শহীদ জালিফ ভাই, একজন অ্যাডভোকেট ছিলেন, তাকে হত্যা করা হয়েছিল। কিন্তু আমাদের ইতিহাস তো এরকম না। আমাদের ইতিহাস, আমাদের পাশের বাড়ির সেই হিন্দু আন্টি, তার বাসায় আমরা যেতাম, আমাদের ইতিহাস ছিল তাদের সন্তান, আমাদের বন্ধু, তারা আমাদের বাড়িতে আসতো, কিন্তু এক সাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করার জন্য চেষ্টা করেছিল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা রয়েছে তারা। আমরা দেখলাম 5 আগস্ট পরবর্তী সময়ে
আমাদের উপর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমাদের এখনও বাংলাদেশের যে জনসমষ্টি, আমরা এই জনসমষ্টিকে আমরা জনসম্পদে পরিণত করতে পারিনি। যদি আমাদের এই জনসমষ্টিগুলো জনসম্পদে পরিণত হতো, তারা যদি কর্মক্ষেত্রে দক্ষ হয়ে উঠতো, তারা যদি স্কিলফুল হয়ে উঠতো, তারা যদি সফট স্কিল আমাদের পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের মানুষের মতো হতো, তাহলে আমার মনে হয় বাংলাদেশের মানুষকে ঘুরে তাকাতে হতো না। কারণ বাংলাদেশে এত বেশি পপুলেশন, যা পৃথিবীর অন্তত 5টা-7টা রাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার মতো কোয়ালিটি রাখে। কিন্তু আমরা লক্ষ্য করলাম আমাদের মাথার উপর চেপে আছে 12 লক্ষ রোহিঙ্গা। এই 12 লক্ষ রোহিঙ্গা, তাদের অন্ন বস্ত্র, তাদের বাসস্থানের ব্যবস্থা করা, তাদের নিরাপত্তার ব্যবস্থা করা, এই যে সব কিছু ব্যবস্থাপনার জন্য যে ধরনের একটা সুষম কাঠামো ছিল, সেটাকে ভেঙে ফেলে নতুন করে ষড়যন্ত্র করা হয়েছে কিভাবে বাংলাদেশে গঠিত নতুন সরকারকে আবারও বেকায়দায় ফেলা যায়। আমাদের সামনে অসংখ্য চ্যালেঞ্জ ছিল 5 আগস্ট পরবর্তী। এই কথাগুলো আমি কেন বলছি? এই কথাগুলো আমি বলছি এজন্য যে এই কথাগুলো আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে, কারণ আমরাই আগামীর বাংলাদেশ গঠনের জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করব। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা লক্ষ্য করেছি যারা পৃথিবীতে বড় বড় ইতিহাস তৈরি করেছে, তাদেরকে আমাদের সামনে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তারা পৃথিবীর হিরো। আমরা যখন পড়াশোনা করতাম তখন 6-7-এর বইয়ে পড়ানো হতো কামাল আতাতুর্ককে নিয়ে, পড়ানো হতো না? বলা হতো কামাল আতাতুর্ক, গেউলফ বলা হতো যে কামাল আতাতুর্ক এমন একজন ব্যক্তি ছিলেন যিনি আধুনিক তুরস্ক গড়ে তুলেছিলেন। কিন্তু বলা হয়নি যে কামাল আতাতুর্কের হাত ধরে যে মুসলিম খেলাফত ছিল, এই খেলাফতের পতন ঘটানো হয়েছিল। কামাল আতাতুর্কের হাত ধরে মুসলমানদের 1000 বছরের ইতিহাস তুরস্কে আজান দেওয়া বন্ধ করা হয়েছিল, সেখানে কোরআন পড়া বন্ধ করা হয়েছিল। তার দ্বারা সেখানে ওয়েস্টার্ন যে কালচার, এই কালচারে পরিণত করা হয়েছিল তুরস্ককে। একটি বই আমরা পড়ি, দ্য প্রিন্স বইয়ের মধ্যে তৎকালীন সময়ে উনি লেখক রাষ্ট্রের যিনি প্রধান তাকে বলছেন যে হে আমার রাষ্ট্রের প্রধান, আপনাকে এই পৃথিবীর অন্যান্য যে দেশের বাদশা রয়েছে, অন্যান্য দেশের বাদশারা আপনাকে অনেক কিছু উপহার দিয়েছেন, আমি আপনাকে কিছুই উপহার দিতে পারছি না, আমি সামান্য একটি বই আপনাকে উপহার দিতে চাই। আমার বইয়ের মধ্যে কি আছে? আমার বইয়ের মধ্যে আছে আপনি যদি একটি রাষ্ট্রকে কুক্ষিগত করতে চান, একটি রাষ্ট্রে যদি আপনি ফ্যাসিজম কায়েম করতে চান, তাহলে কি করতে হবে সেটাও এই বইয়ের মধ্যে আছে। আপনি যদি একটি রাষ্ট্রকে যুদ্ধে পরাজয় করতে চান, সেই রাষ্ট্রের যে নীতিমালা যুদ্ধে, সেই নীতিমালাও আমার মধ্যে আছে। লেখককে জিজ্ঞাসা করলেন তোমার বইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি আছে একটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য? তো বলছেন একটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য আমার বইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে একটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য সর্বপ্রথম তার সাংস্কৃতিক যে সভ্যতা রয়েছে, এই সংস্কৃতিকে আগে ধ্বংস করতে হবে। আজকে দেখেন আমরা ক্লাস 3-তে পড়ে একটা ছোট্ট বাচ্চা তার মাকে জিজ্ঞাসা করতেছে আম্মু তোমার কি বিয়ে হয়েছে? কি জিজ্ঞাসা করছে? আম্মু তোমার কি বিয়ে হয়েছে? মা তো অবাক। মা জিজ্ঞাসা করছে আম্মু তোমার কেন মনে হলো যে আমার বিয়ে হয়নি? সে বলছে আম্মু তোমার যদি বিয়ে হতো তো তোমার মাথায় তো সিঁদুর থাকতো। কি থাকতো? সিঁদুর থাকতো। এই যে ছোট্ট বাচ্চা, এই কালচারটা কোথায় থেকে শিখলো? এই কালচারটা শিখেছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের প্রত্যেকটি ঘরের ভিতরে ঢুকে আমাদেরকে শিখাচ্ছে। স্টার জলসা, তাই না? চ্যানেলের নাম। আমাদেরকে শিখাচ্ছে কিভাবে পারিবারিক দ্বন্দ্বগুলোকে আরও সংগঠিত করতে হয়, পারিবারিক দ্বন্দ্বগুলোকে আগে আরও কীভাবে নতুনভাবে তকমা দিয়ে এটাকে সামাজিকভাবে একটা দ্বন্দ্বে পরিণত করা যায়। এই তকমাগুলো দিয়ে আমাদের দীর্ঘ 15 বছর আমাদের সংস্কৃতিগুলোকেও ভেঙে ফেলা হয়েছে। আপনি যদি একটা রাষ্ট্রকে বিজয় করতে চান অথবা পরাজিত করতে চান, সর্বপ্রথম কাজ হচ্ছে সেই রাষ্ট্রের যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে ভেঙে ফেলতে হবে। বরং এই পতিত স্বৈরাচার সর্বপ্রথম যে টার্গেট নিয়েছিল আমাদের এই সংস্কৃতিকে ভেঙে ফেলেছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলেছে। আমাদের সেই শিক্ষা কমিশন সর্বপ্রথম যখন 1972 সালে গঠন করা হয়েছিল, বলা হয়েছিল কি ডক্টর কুদরতে খুদা শিক্ষা কমিশন। মাঝে মাঝে কেউ কেউ বলেন এটাকে কি ডক্টর গজবে খোদা কমিশন। এই কমিশনের মাধ্যমে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকে যেভাবে গঠন করার কথা ছিল সেইভাবে শিক্ষা ব্যবস্থা গঠন করা হয়নি, বরং এমন একটি শিক্ষা ব্যবস্থা দাঁড় করানো হয়েছে যেখানে পড়াশোনা শেষ করার পরে আপনি পায়ের জুতা ক্ষয় করে একটি মাত্র চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরবেন, কিন্তু কোনো চাকরির ব্যবস্থা হবে না। আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়া অসংখ্য ছাত্র রয়েছে যারা মাত্র একটি চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, কিন্তু এখন পর্যন্ত চাকরি ব্যবস্থা করতে পারেননি, কারণ আমাদের সেই কাঙ্ক্ষিত শিক্ষা আমরা অর্জন করতে পারিনি, আমাদের সেই সিলেবাসটাই সেইভাবে তৈরি করা হয়নি। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা,
আজকে আমাদের সর্বপ্রথম আমি বলবো 1 নাম্বার পরামর্শ থাকবে, আমাদেরকে টার্গেট নির্ধারণ করতে হবে। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে টার্গেট নির্ধারণ করা। আমি পড়াশোনা শেষ করে এখান থেকে আমি কি করতে চাই। আমি জানি ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেওয়ার পরে যখন আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি, তাই না, এখানে ভর্তি হওয়ার পরে আমাদের মধ্যে সবচেয়ে বেশি হতাশা তৈরি হয়। সর্বপ্রথম এই হতাশা দূর করতে হবে। আপনি মনে করার সুযোগ নেই যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তারা অনেক পড়াশোনা করে, অনেক কিছু জানে, আর আমি কিছুই জানি না। বরং আমার মনে হয় ক্ষেত্রবিশেষে এরকম অসংখ্য স্টুডেন্ট রয়েছে যে যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তার চেয়ে আপনারা অনেক বেশি জানেন, কিন্তু আপনাদেরকে সেইভাবে গড়ে তোলার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তৈরি করা হয় না। কারণ বিশ্ববিদ্যালয়ে অন্তত ক্লাস করতে যেয়ে হলেও একজন বন্ধু আরেকজন বন্ধু, একজন সহপাঠী আরেকজন সহপাঠীর সাথে দেখা হয়, কিন্তু আমাদের এই শিক্ষা ব্যবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়কে এমন একটি জায়গায় রাখা হয়েছে পরীক্ষার দিন ছাড়া বন্ধুর সাথে দেখা হওয়ার সুযোগ আছে বলেন? নাই। শুধু এই না, চাকরির বাজারে যে তুমি কোথায় পড়াশোনা করতে, ও বলছে আমি তো ভিক্টোরিয়া কলেজে ছিলাম। কোন সাবজেক্টে ছিলাম? আমি ইংলিশে ছিলাম। তুমি কোন সাবজেক্টে? বলছে আমিও তো ইংলিশে ছিলাম, কিন্তু তোমার সাথে তো দেখা হয় নাই। এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। কারণ আপনিও ক্লাসে জীবনেও যান নাই, উনিও জীবনে ক্লাসে আসে নাই। কিন্তু দেখেন আজকে শহরের যারা শিক্ষিত পরিবার, শিক্ষিত শিক্ষার্থী বন্ধুরা রয়েছে, ক্লাস 7-এর একজন স্টুডেন্ট, তার টার্গেট নির্ধারণ আমরা জিজ্ঞাসা করেছিলাম তুমি বড় হয়ে কি হতে চাও? বলছে ভাইয়া আমি বড় হয়ে কি হতে চাই সেটা জানি না, তবে আমি কি হতে চাই আপনাকে বলতে পারি। বললাম কি হতে চাও? সে বলছে আমি এখন ক্লাস 7-এ পড়ি, ক্লাস 9-এ ওঠার পরে সর্বপ্রথম আমি সায়েন্সে পড়াশোনা করব। আচ্ছা সায়েন্সে পড়াশোনা করবে, এরপরে কি করবা? বলছে আমি সায়েন্সে পড়াশোনা করব, করার পরে আমার টার্গেট হলো যে আমি বাংলাদেশের সবচেয়ে যে ভালো কলেজ সেই কলেজে ইন্টারমিডিয়েট পড়ব। ইন্টারমিডিয়েট পড়াশোনা শেষ করার পরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হব। ঢাকা ইউনিভার্সিটিতে আমি ফার্মাসি ডিপার্টমেন্টে পড়াশোনা করব। এরপরে কি করবা? বলছে ফার্মাসি ডিপার্টমেন্টে পড়াশোনা শেষ করে আমি জার্মানিতে যেতে চাই। আমি জার্মানিতে যে সেখানে আমি উচ্চতর শিক্ষা গ্রহণ করব এবং পিএইচডি করব। পিএইচডি শেষ করে কি করবা? বলছে পিএইচডি শেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার শিক্ষক হব। এরপরে কি করবা? আর কিছু আছে? বলছে ভাইয়া যদি সুযোগ থাকে তাহলে আমি ভবিষ্যতে আমার এলাকার এমপি হব। এরপর বলছে এমপি হওয়ার পরে যদি আমার সুযোগ থাকে, শুধু এমপি নয় আমি মন্ত্রীও হব। কোন ক্লাসের ছাত্র? আমি যদি জিজ্ঞাসা করি যে আপনারা একটু হাত তোলেন যাদের জীবনের টার্গেট নির্ধারণ হয়েছে, হাত তুলতে পারবেন? আমার মনে হয় যেখানে আমরা যারা আছি তার মধ্যে 50%-এরও কম মানুষ, কম শিক্ষার্থী আমরা ভাই বোনেরা আছি যারা আমাদের টার্গেট নির্ধারিত হয়েছে। অথচ আমরা বাংলাদেশে দেখছি গত টানা কয়েক বছর শিক্ষা ক্যাডার, এরপরে হচ্ছে আমাদের প্রশাসন ক্যাডার, এরপরে আমাদের যারা ফরেন ক্যাডার, সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রথম হচ্ছে। আমরা দেখছি যে তারা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনার ডেডিকেশন থাকতে হবে, আপনাকে মনে করতে হবে যে আমি বাংলাদেশ আগামী দিন কি হতে চাই। কেবলমাত্র খাবো, কেবলমাত্র ঘুমাবো, কেবলমাত্র একটি চাকরি হবে, এর মাধ্যমে আমার নতুন পরিবার গঠন হবে, এটা আমাদের জীবনের টার্গেট হতে পারে না। বরং আমাদের জীবনের টার্গেট হতে হবে এমন একটি জায়গা যেখানে যাওয়ার পরে পৃথিবীর মানুষ, আমি আলো ছড়াতে পারবো আমার উম্মার জন্য, আমি আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবো সারা পৃথিবীর সামনে। একটা সময় ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাড়া বাকিরা বাইরে পড়াশোনা করার চিন্তা করতে পারতো না, কিন্তু আপনারা দেখেন আজকে আপনি একটু গুগল করেন, একটু পত্রিকা পড়েন, আপনি দেখবেন যে সারা পৃথিবীতে আজকে যারা কলেজে পড়াশোনা করেছে তারা ছড়িয়ে ছিটিয়ে সারা বাংলাদেশকে আজকে নেতৃত্ব দিচ্ছে। কেবলমাত্র একটি চাকরির জন্য আমরা পড়াশোনা করি না, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এমন একটি জায়গায় দাঁড়িয়েছে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা, বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হবা, তুমি ফরেন ক্যাডার হবা, তুমি ভালো একটি চাকরি করবা, সুন্দর একটি কাপড় পরবা, সুন্দর করে চলবা, সমাজে তোমার স্ট্যাটাস থাকবে, জাতি তোমাকে সুন্দরভাবে গ্রহণ করবে, সমাজের মানুষ মনে করবে এই মানুষটার চেয়ে জ্ঞানী মানুষ আর নেই। এই শিক্ষা ব্যবস্থা আমরা চাইনি, বরং আমরা চেয়েছি এমন শিক্ষা ব্যবস্থা যেই শিক্ষা ব্যবস্থা যেমনিভাবে আমার পোশাক পরিবর্তন করবে, যেমনি আমার সামাজিক স্ট্যাটাস পরিবর্তন করবে, যেমনিভাবে আমার মর্যাদা পরিবর্তন করবে, ঠিক তেমনিভাবে আমার ভিতরে যে মনুষ্যত্ববোধ রয়েছে এই মনুষ্যত্ববোধকেও পরিবর্তন করবে। আজকে আমরা ডাক্তার তৈরি করছি, আমরা ইঞ্জিনিয়ার তৈরি করছি, আমরা বিসিএস ক্যাডার তৈরি করছি, কিন্তু আমরা মানুষ তৈরি করতে পারছি না। ডাক্তার অপারেশন করেন, অপারেশন করার পরে যখন রুগীকে সুন্দর করে সুস্থ করে বাড়ি পাঠাচ্ছে, কয়েকদিন পর রুগী আবার আসছে, বলছে স্যার আমার তো পেটে অনেক ব্যথা। যখন আল্ট্রাসাউন্ড করা হচ্ছে
দেখা যাচ্ছে ডাক্তার যে ছুরি দিয়ে ওই রুগীর পেটটা কেটেছিল, ছুরিটা ঠিক পেটের মধ্যে রেখেছে। ইঞ্জিনিয়ার সাহেব, তাকে যখন বড় প্রজেক্ট দেওয়া হচ্ছে যে আপনি এটা কাজ করবেন, সে রডের পরিবর্তে কি দিচ্ছে? বলেন, রডের পরিবর্তে কি দিচ্ছে? যখন এই প্রশাসন, যাদেরকে আমরা স্বপ্ন দেখি আমাদের জীবনের, যে আমরা প্রশাসন ক্যাডারে, যে পুলিশের বড় পুলিশ ক্যাডার হতে চাই, অথবা আমরা ভালো কিছু করতে চাই, ম্যাজিস্ট্রেট দাঁড়িয়ে আছেন, একজন শিক্ষার্থী সেই রংপুরের আবু সাইদ দাঁড়িয়ে পুলিশের সামনে বলল আমাকে গুলি করো। এর মধ্যে সে আত্মহুতি দিতে চায় না, বরং সারা বাংলাদেশের মানুষকে জানাতে চায় যে আন্দোলন কোনো আত্মহুতির আন্দোলন নয়, বরং বুকে সাহস নিয়ে আমি দাঁড়িয়েছি, আমাকে গুলি করো। যদি আমাকে গুলি করতে পারো তাহলে আমার পিছনে দাঁড়িয়ে থাকা আমার সাথী সঙ্গীদের গুলি করতে পারো। সেই নির্দয় পুলিশ ম্যাজিস্ট্রেট দাঁড়িয়ে সেদিন সেখানে তাকে গুলি করার অর্ডার দিয়েছে। এই ধরনের বিসিএস ক্যাডার আমরা বাংলাদেশে আর দেখতে চাই না। আমরা এমন কোনো বিসিএস ক্যাডার দেখতে চাই না যারা বাংলাদেশ গঠন করাচ্ছে দুর্নীতিকে সবচেয়ে তাদের জীবনের টার্গেট হিসেবে গ্রহণ করবে। আমরা বাংলাদেশে এমন কোনো এমপি দেখতে চাই না, এমন কোনো মন্ত্রী আমরা দেখতে চাই না, এমন কোনো পুলিশের প্রধান দেখতে চাই না যার বাড়ির সব কাপড় চোপড় এক জায়গায় করার পর একটা শোরুমে পরিণত হয়েছে। দেখেছেন না? যার নাম ছিল কি? বেনজির, যার কোনো নজির নাই। ঠিক সে কাজই করেছে, তার আসলে কোনোই নজির নাই। এরকম ইতিহাস বাংলাদেশ আর কখনো হয়নি। এরকম কিছু আমরা তৈরি করতে চাই না শিক্ষার্থী বলতে। আমাদের মহানগরীর সম্মানিত সভাপতি বলেছেন আমরা দায়িত্ব নিতে চাই। আমরা মিছিলের জন্য, আমরা মিটিংয়ের জন্য, আমাদের প্রোগ্রামের জন্য আমরা আপনাদেরকে কখনোই ডাকিনি, বরং আপনাদের ক্যারিয়ার ডেভেলপের জন্যই আমরা আপনাদেরকে ডেকেছি এবং আমরা আগামীতেও আপনাদেরকে ডাকব। আমরা তো মিছিল তখন করি যখন আমরা বাধ্য হই, আমরা তো মিটিং তখনই করি যখন আমাদের মনে হয় যে আমাদের মিটিং এই জাতি এবং জাতি গঠনের জন্য ভূমিকা পালন করবে। আমাদের অসংখ্য শিক্ষার্থী রয়েছে, আমার কিছু এক্সপিরিয়েন্স হয়েছিল যার মধ্যে একটি বলতে চাই যে অনেকেই রয়েছে যারা অ্যাডমিশন পরীক্ষা দিতে আসেন বা শহরে প্রথম পড়াশোনা করতে যখন আসেন, আসার পরে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। কোথায় যাবে, কোথায় থাকবে, কোথায় খাবে, এই বিষয়গুলো আমার মনে হয় আমাদের জন্য খুব বেশি চ্যালেঞ্জ হয়ে যায়। এর জন্য উদারত আহ্বান রাখতে চাই, ইসলামী ছাত্র শিবির আপনাদের পাশে আছে। আপনারা যখন আপনাদের সংকট মনে হবে, যখন মনে হবে যে আমার পাশে আমার বড় ভাইটিকে দরকার, যখন মনে হবে যে আমার অভিভাবক হিসেবে একজন মানুষ থাকুক যারা আমাকে একটু সহযোগিতা করবে, আমার নিরাপত্তার জন্য কাজ করবে, আমার মনে হয় ইসলামী ছাত্র শিবিরের কাছে আসলে আপনি সেই নিরাপত্তা পাবেন। সর্বশেষ কথা বলতে চাই, পৃথিবীতে দারিদ্রতার কারণে এমন কোনো ব্যক্তি নেই যে পড়াশোনা বন্ধ হয়েছে। দারিদ্রতার কারণে ক্যারিয়ার গঠন করতে পারেনি এরকম কোনো ইতিহাস বা আমার মনে হয় কোনো মানুষ তৈরি হয়েছে এরকম আমার মনে হয় হয়নি। আপনি যদি দেখেন যে ঠিক আমাদের পাশের রাষ্ট্রেই যিনি দীর্ঘদিন পর্যন্ত কি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন এপিজে আবুল কালাম, তাই না? এপিজে আব্দুল কালাম উনি বলেছিলেন যে আমি যখন ছোট ছিলাম তখন সেই তামিলনাড়ুর কেরালা নদীর মাঝে আমার বাবার সাথে মাছ শিকার করতাম এবং আমি প্রতিদিন স্কুলে দেরিতে আসতাম, টিচার আমাকে দাঁড় করিয়ে রাখতেন, কারণ আমার বাবা ছিলেন একজন মৎস্য শিকারী। আমার বাবা মৎস্য শিকারী হওয়ার পরেও আজকে আমি এই মিসাইল ম্যানে পরিণত হয়েছি। আপনি যদি দেখেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ডক্টর আতিয়ার রহমান, তিনি বলছেন যে আমি যখন ছোট ছিলাম ক্যাডেট কলেজে ভর্তি হব মাত্র তো 150 টাকা প্রয়োজনে, এই 150 টাকার ব্যবস্থা আমার বাবা করতে পারেনি। আমি যে প্যান্টটা পরে আমি ভাইবা দিতে যাব সেই প্যান্ট আমার ছিল না, আমার স্কুলের যে দারোয়ান ছিল এই দারোয়ানের কাছ থেকে মাত্র একটা প্যান্ট নিয়ে সেটা দিয়ে আমি ভাইবা দিতে গিয়েছিলাম। আমি ক্যাডেট কলেজে নির্বাচিত হয়েছি, ক্যাডেট কলেজের ছাত্র হিসেবে নির্বাচিত হয়েছিলাম, কিন্তু আমি সেখানে পড়াশোনা কন্টিনিউ করতে পারছিলাম না। আমি যে বাজারে আমার বাবা ছোট্ট পানের দোকান ছিল সেই বাজারের মানুষগুলোর কাছ থেকে আমার বাবা কিছু টাকা ধার করে কিছু টাকা সাহায্য নিয়ে আমাকে পড়াশোনার জন্য খরচ দিত। অথচ সেই মানুষটি তিনি যদি বাংলাদেশের এই টাকার উপর সিগনেচার না দিতেন তাহলে বাংলাদেশের টাকাগুলো পাস হতো না। এজন্য উদারত আহ্বান রাখতে চাই, আমাদের দারিদ্রতা, আমাদের প্রতিবন্ধকতা এবং আমাদেরকে যেন কোনোভাবেই আমাদের যে হীনমন্যতা, এই হীনমন্যতা যেন আমাদেরকে ছোট করতে না পারে। আমরাই আগামীর বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশকে আমাদের নিজেদের মতো করে গঠন করতে হবে। আমাদের সম্মানিত মহানগর সভাপতি যখন বললেন যে আমাদের ভিক্টোরিয়া কলেজে একটা প্রোগ্রাম আছে, আমি একটু গুগল করলাম যে ভিক্টোরিয়া কলেজের একটু ইতিহাসগুলো জানা দরকার। তো বসে বসে ভাইকে বলছিলাম যে ভাই আমি আসবো না, আর মনে মনে বসে বসে দেখতেছিলাম যে আসলে ভিক্টোরিয়া কলেজের কী অবস্থা। তো যখন দেখলাম যে বাংলাদেশের অন্যান্য যত কলেজ আছে সেখান থেকে ঐতিহাসিকভাবে এবং বাংলাদেশের যখন শিক্ষার আলো সেভাবে তখনও ফুটে ওঠেনি,
1899 সাল, আজ থেকে প্রায় 126 বছর আগে যেই কলেজের পথ চলা শুরু হয়েছিল, সেই কলেজে অনার্স প্রথম বর্ষে যারা পড়বে, যারা বসবে, এই ভাই বোনগুলোকে দেখার জন্য মূলত আমার আশা। আর আমি আসলেও বক্তব্য দিতে পারি না, তো আপনাদেরকে একটু দেখতে আসা, 2-4-10 মিনিট কথা বলবো, তারপরে শেষ ইনশাল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমরা আজকের এই প্রোগ্রামে সর্বপ্রথম আমরা শুকরিয়া জানাচ্ছি আল্লাহ রব্বুল আলমিনের প্রতি, যে আল্লাহ তাআলা রব্বুল আলমিন অসংখ্য বাধার প্রাচীর পেরিয়ে যেমনিভাবে ইসলামী ছাত্র শিবিরকে আজকে এখানে দাঁড় করিয়েছে, ঠিক তেমনিভাবে আবার আপনাদেরকেও এখানে নিয়ে আসছেন। সেই ছোট্ট মানুষটি যার হাত ধরে আব্বু এবং আম্মু কিন্ডারগার্টেন স্কুল অথবা প্রাইমারি স্কুলে নিয়ে যেত, মাদ্রাসায় নিয়ে যেত, সেই ছোট্ট মানুষটি আস্তে আস্তে বড় হতে হতে এসএসসি পরীক্ষা দিল, এরপরে ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হলো, এরপরে আজকের এখানে দাঁড়িয়েছে। এজন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা রব্বুল আলমিন আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছেন, এজন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমরা সে সকল শহীদ যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন, যারা চেয়েছিলেন এমন একটি বাংলাদেশ, যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যেই বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, যেই বাংলাদেশে একজন মানুষ অন্যায় করে বিনা বিচারে পার পাবে না, এমন একটি দেশ, এমন একটি রাষ্ট্রের যারা স্বপ্ন দেখেছিল, যারা রাজপথে লড়াই করেছিল, সেই দিন আমার মনে হয়েছে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই, যেদিন সর্বপ্রথম বসে দেখেছিলাম যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী যারা ক্যাম্পাসে একটি মিছিল করার জন্য যাচ্ছিল, সেখানে দাঁড়িয়েছিল বিশ্ববিদ্যালয় প্রক্টর। সেই নির্লজ্জ বিশ্ববিদ্যালয় শিক্ষকগুলো সেদিন কিভাবে তার ছাত্রের উপর পুলিশ দ্বারা আক্রমণ করিয়েছিল, সেটা আমরা বসে বসে সেই চট্টগ্রাম থেকে দেখছিলাম। আমার পাশে যিনি বসেছিলেন, আমি বারবার বলছিলাম যে আমার কেন যেন মনে হচ্ছে যে এই আজকে যে সংঘাত তৈরি হলো, এই সংঘাত হয়তো একটি আলোর আমাদের দিক দেখাবে, হয়তো আমরা আলোকিত হব। আজকে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক, কলেজের যে শিক্ষক আমাদেরকে শিক্ষা দেন নৈতিকতার, যে শিক্ষক আমাদেরকে শিক্ষা দেন আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার, সেই শিক্ষক যখন পুলিশকে বলছেন আমার ছাত্র, তাদেরকে দাঁড়াতে দিবা না, তাদেরকে গুলি চালাও, তার মানে বোঝা যায় যে এই সরকার যে স্বৈরতন্ত্র কায়েম করেছে, এই স্বৈরতন্ত্র আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সে কিভাবে এতটা দলকানা এবং দলীয় হতে পারে। আমার মনে হচ্ছিল যে আন্দোলন আজকে কুমিল্লাবাসী তৈরি করেছে, এই আন্দোলন ছড়িয়ে যাবে বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, সেই 15 তারিখ 16 তারিখ রাতে ঠিক কুমিল্লার সেই আন্দোলনটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগানে পরিণত হয়েছিল। আমরা শহীদ আমাদের সে সকল ভাই বোনদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, এখানে হয়তো অনেকেই দেখছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে হয়তো আমাদের কিছু ভাই বোন বসে আছে, কিন্তু আমি সেটা দেখি না। আমি যারা স্বপ্ন দেখে আমার মনে হয় আমি তাদের মধ্যে একজন। আমি এখানে দাঁড়িয়ে দেখছি আমার সামনে বসে আছে এমন কিছু মানুষ যারা এই বাংলাদেশকে সত্যিকারে বাংলাদেশ হিসেবে গঠন করতে চায়। আমি এখানে বসে দেখছি যে আমার সামনে দাঁড়িয়ে দেখছি আমার সামনে যারা বসে আছে তারা কেবলমাত্র এই কলেজের শিক্ষার্থী নয়, বরং সেই বাংলাদেশকে আগামী দিন যারা নেতৃত্ব দিবে, যারা এই বাংলাদেশের মন্ত্রী হবে, যারা বাংলাদেশের এমপি হবে, এই বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরকে দুর্নীতিমুক্ত করার জন্য যারা নিজেকে কাঙ্ক্ষিত মানে গড়ে তুলবে, আমার সামনে আজকে তারাই বসে আছে। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা লক্ষ্য করেছি আজকে আমাদের এই 5 আগস্টের পরে আমাদের সামনে অসংখ্য চ্যালেঞ্জ এসেছে। আপনারা ভালো আছেন? সবার কি মন খারাপ? সবাই মনে হচ্ছে যে অনেক দিন খাওয়া দাওয়া হয়নি, এরপরে অনেক কিছুই হয়নি, মন খারাপ, চুপচাপ বসে আছেন। তো আমার সাথে কি আপনাদের দেখা হয়েছে এর আগে? চিনেন তো? আচ্ছা, ঠিক আছে। যে আজকে তো আসলে ওইরকম বক্তব্য দেওয়া যাবে না, ভাই যেটা বলছে আর কি, ঠিক আছে, ওইটা দিলে আবার একটু কঠিন হয়ে যাবে। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমি মেহমান ছিলাম না। মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মনিব আমাদেরকে একটি নতুন আঙ্গিনায় এসে এরকম একটি নবীনবরণ অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের জীবনের সব জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহর নীতি অনুসরণ করি। এত সুন্দর নীতি, এত সুন্দর জীবন পদ্ধতি
পৃথিবীর ইতিহাসে না এসেছে, না আসবে। যে মহান মনিব আমাদেরকে দিলেন, আমাদের রসুলকে এত সুন্দর নিয়ম নীতি পদ্ধতি দিয়ে, সেই মহান মানবের প্রতি আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা আজকে একটি জীবনের অধ্যায় অতিক্রম করে নতুন একটি অধ্যায় প্রবেশ করেছেন। মাধ্যমিক গেল, উচ্চ মাধ্যমিক গেল, উচ্চশিক্ষার জন্যই মূলত এই আঙ্গিনায় আসা। আমরা যারা এই পর্যায়ে আসতে পেরেছি, আমাদের আশেপাশ থেকে বহু মানুষ জড়ে গেছে। আমাদের সাথে প্রাইমারি স্কুলে ছিল, তারা আজ আমাদের সাথে নেই। হাই স্কুলে ছিল, তারা আজ আমাদের সাথে একটা বড় অংশ নেই। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শাখায় অর্থাৎ ইন্টারমিডিয়েটে আমাদের সাথে একটা বড় অংশ বিভিন্ন খাতে চলে গেছে। কেউ মেডিকেলে গেছে, কেউ ইঞ্জিনিয়ারিং গেছে, কেউ পাবলিক ইউনিভার্সিটিতে গেছে, কারো বিয়ে হয়ে গেছে, কেউ বিয়ে করে ফেলছে, জড়ে গেছে। তা আমাদেরকে এই জায়গায় এসে একটা বিষয় উপলব্ধি করতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে শুধু পরীক্ষা পাশের জন্য আসি নাই, আমরা মানুষ হওয়ার জন্য এসেছি। আমাদেরকে এখানে এসে মানুষ হওয়া লাগবে, এই নিয়তি প্রথম আমাদের ভিতরে বদ্ধমূল করা লাগবে। শিক্ষিত হওয়া যায়, কিন্তু মানুষ হওয়াটা শিক্ষিত হওয়ার সাথে খুব বেশি রিলেটেড না। পৃথিবীতে বহু মানুষ এসেছে, একাডেমিক শিক্ষা পায়নি, তবে তিনি মানুষ হিসেবে আজও ইতিহাসের পাতায় স্বীকৃত। তো আমাদেরকে এই শিক্ষিত হওয়ার পিছনে, শিক্ষিত হওয়ার সাথে যদি আমরা মানুষ না হইতে পারি, তাহলে আমাদের শিক্ষা আমাদের জীবনে সোনা ফলাতে পারবে না। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে মনুষ্যত্বের সাথে পরিচয় করে দেওয়া, মানুষের ভিতরে মনুষ্যত্ববোধ জাগ্রত করা। যে মানুষ শিক্ষিত হয় কিন্তু তার ভিতরে মনুষ্যত্ববোধ জাগ্রত হয় না, সে মানুষ সত্যিকার অর্থে শিক্ষিত না। শিক্ষার যে মূল উদ্দেশ্য, অন্তত ওই ব্যক্তির কাছে, ওই ব্যক্তির ক্ষেত্রে ওই শব্দটি ব্যর্থ হয়। তা আমি আশা করব আমাদের আজকে যারা এই মহতী প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, আপনারা সবাই নতুন, আপনারা সবাই নবীন। আপনাদের জীবনের উদ্দেশ্য থাকবে জীবনকে মনুষ্যত্বর সাথে পরিচয় করে দেওয়া। যদি আপনি মনুষ্যত্ববোধ ভিতরে জাগ্রত করতে না পারেন, আপনার শিক্ষা মূলে ব্যর্থ হবে। নামে মাত্র শিক্ষিত হবেন, যেটা আপনার উদরপূর্তি এবং বিলাসিতা ছাড়া আপনার জীবনে আর কোনো চাহিদা পূরণ করতে পারবে না। আপনি মৃত্যুর পরে আপনি চলে যাবেন। যদি মানুষ হইতে পারেন এই শিক্ষা দিয়ে, এই শিক্ষা যদি আপনার ভিতরে মনুষ্যত্ববোধ জাগাতে পারে, তাহলে আপনি ইতিহাসের পাতায় থেকে যাবেন। যেমনটা নজরুল আছে, রবীন্দ্রনাথ আছে, এবং আমাদের সাহাবাই কেরাম আছে, এবং আমাদের যে ইসলামী মনীষীগুলো আছে, তারা তাদের জীবনের সবটুকুন মানুষের জন্য করে গিয়েছেন। এজন্য মানুষ তাদেরকে বলে নাই। তারা মানুষের কাছ থেকে আড়াল হলেও, তারা মানুষের কাছ থেকে আড়াল হলেও কিয়ামত পর্যন্ত মানুষের হৃদয়ে তারা বেঁচে থাকবে, কারণ তারা তাদের জীবনটুকুন বিলিয়ে দিয়েছেন মানুষের জন্য। সম্মানিত উপস্থিতি, আমি আজকের নবীর মরণ থেকে আপনাদেরকে একটি কথা শুধু নেওয়ার জন্য অনুরোধ করব। আপনি এখান থেকে একটি নিয়ত করেন যে আমার জীবনে আমি আমার শিক্ষা দিয়ে আমি মনুষ্যত্বের সাথে পরিচয় হব, আমার ভিতরে মনুষ্যত্ববোধ জাগ্রত করব, আমি মানুষের খেদমতে নিজের জীবনকে বিলিয়ে দিব। তাহলে আপনি মরে যাওয়ার পরেও পৃথিবীতে বেঁচে থাকবেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মানুষকে এই আহ্বানটুকুনি করে যে আপনি যে শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, এটা আপনার মূল শিক্ষা না, যদি আপনি মনুষ্যত্ববোধ জাগ্রত না করতে পারেন এই শিক্ষার মধ্য দিয়ে। আসুন আমরা যে শিক্ষা গ্রহণ করতে আসছি, সে শিক্ষার পাশাপাশি দুনিয়া এবং আখিরাতে সফল হওয়া যায় এমনভাবে নিজেদেরকে প্রস্তুত করি। এই আহ্বান ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রিয় নবীন শিক্ষার্থী ভাই এবং বোনেরা, এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা ভিক্টোরিয়া। দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের নবীনবরণ অনুষ্ঠানের আজকের এই প্রোগ্রামের সম্মানিত পরিচালক, আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি
ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত সভাপতি ভাই মনির এবং বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল, যাদের সম্মানে আয়োজিত আজকের এই সুন্দর আয়োজন, সম্মানিত নবীন ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। মহান মনিবের দরবার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনের হাজারো ব্যস্ততার মাঝেও শহীদি কাফেলা, প্রত্যদিত্য কাফেলা ইসলামী ছাত্র শিবির আহ্বানে আমরা আজকে এখানে একত্রিত হতে পেরেছি। সালাম ও দুরূদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত সাইদুল মুরসালিন খাতেমান নবীন রহমতুল লিল আলামিন। আজ থেকে প্রায় সাড়ে পনেরোশো বছর পূর্বে যার উপরে নাজিলকৃত আল কোরআন কিয়ামত পর্যন্ত মানুষকে সঠিক পথে সন্ধান দেবে। শ্রদ্ধার সাথে সেই সমস্ত মুজাহিদ ভাইদের আত্মার মর্যাদা কামনা করছে যারা আল্লাহকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার দীপ্ত প্রত্যয় নিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা, মূলত আজকে বক্তৃতা আপনাদের কাছ থেকে শুনব। দীর্ঘ 17টি বছর পরে আজকে ভিক্টোরিয়া কলেজের ছাত্রছাত্রীর সাথে আমরা একত্রিত হতে পেরেছি। এটা নিঃসন্দেহে মহান রবের একান্ত দয়া। আজকে আমাদের সাদেক কায়েম থেকে শুরু করে যে সমস্ত নেতৃবৃন্দ আসবে, আমরা ওনাদের কাছ থেকে কথা শুনব। 1997 সাল থেকে লন্ডনে যাওয়ার আগ পর্যন্ত 2007 সাল পর্যন্ত ভিক্টোরিয়া কলেজের অবস্থান ছিল। আমি ব্যক্তিগতভাবে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম। আমরা দেখেছি ভিক্টোরিয়া কলেজের ঐতিহ্য, জাতির কান্তলগ্নে ভিক্টোরিয়া কলেজের ছাত্ররা ভূমিকা পালন করেছে। আমরা দেখেছি মেধার ক্ষেত্রে ভিক্টোরিয়া কলেজের ছাত্রছাত্রীরা ভূমিকা পালন করেছে। আমার মনে রয়েছে তখন কেমিস্ট্রি ডিপার্টমেন্টের 17টা ফার্স্ট ক্লাস পেয়েছে, আর 17টাই ভিক্টোরিয়া কলেজের ছিল। তখন বিসিএসে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিল ভিক্টোরিয়া কলেজের। আমার সময় তখন 18টা ডিপার্টমেন্ট ছিল। তো ভিক্টোরিয়া কলেজ মানেই সারা বাংলাদেশের মেধার ক্ষেত্রে ভূমিকা রাখার এক উজ্জ্বল নক্ষত্রের নাম। আমি যখন লন্ডনে গিয়েছি, অক্সফোর্ড কেমব্রিজ থেকে শুরু করে আমি 13টা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক ছিলাম। আমি দেখেছি সেখানে কোথাও না কোনো ডিপার্টমেন্টে ভিক্টোরিয়া কলেজ ছাত্রদেরকে পাওয়া যাচ্ছে। তখন প্রাউড ফিল করতাম যে আমিও সেই কলেজ ছাত্র। আলহামদুলিল্লাহ, আপনারাও তারই অংশ। আমার বিশ্বাস, মেধা এবং মননে শিক্ষার ক্ষেত্রে নিজেদের জ্ঞানকে, যোগ্যতাকে কাজে লাগিয়ে এই সমাজের এক উজ্জ্বল নক্ষত্রে আপনারা পরিণত হবেন। জীবন নাটকের বেলা শেষের মোহনায় দাঁড়িয়ে যখন দেখবো আমরা হিসাবের কাছে হিসাব মেলাতে পারছি না, এই মনুষ্যত্ববোধ আমাদের থাকতে হবে। মনের কালমে হৃদয়ের আবিলতাকে আমরা প্রশ্ন করতে হবে, আমার পরিচয় কী, আমার দৃষ্টিভঙ্গি কী, আজকে আমাদের মনুষ্যত্ববোধ কোথায়? আজকে কোনো ফিলিস্তিনি যে ছোট্ট শিশু ইসরাইল আকপাল যখন বলে থাকে যে আমি একটি উদ্বাস্তু শিবির অধিবাসী ছিলাম, বাগ্যেরকে নির্মম পরিহাস আমার সামনে আমার বাবাকে তার হত্যা করলো। বাগ্যেরকে নির্মম পরিহাস কিছুদিন পরে আমার সামনে আমার মাকে তার হত্যা করলো, আর আজকে আমাকে তার হত্যা করে ফেললো। আমরা তো দেখেছি সিরিয়ার সেই সচ্ছ শিশুর কথা, যে একটি রুটি হাতে নিয়ে বলেছিল আমি যদি মরে যাই তাহলে হয়তো বা জান্নাতে আমার খাওয়ার কোনো অভাব হবে না। তাহলে আজকে মনুষ্যত্ববোধ কোথায়? আজকে আমরা যে রমজান মাসে রোজা রেখে থাকি, হয়তো আমরা চিন্তা করে থাকি আজকে 3টা আইটেম দিয়ে আমরা ইফতার করব, অথবা 5টা আইটেম দিয়ে আজকে সেহরি করব। কিন্তু কষ্টের বিষয়, দুঃখের বিষয় হলো সেই ফিলিস্তিনির এবং সিরিয়ার শস্য বালকগুলো, মানুষগুলো, তারা আজকে বছরে 12টি মাসকে রোজা রাখতে হচ্ছে। তারা যখন আজকে ইফতারের সময় আসে, আমরা আজকে যেখানে 3টি বা 4টা আইটেমের কথা চিন্তা করি, তারা চিন্তা করে হয়তোবা ইফতার যদি করি তাহলে কিন্তু সেহরি কোনো খাবার থাকবে না। আজকে এই অবস্থার কারণ কি? আজকে এই অবস্থার কারণ হলো সারা পৃথিবীতে যে 57টি মতবাদ রয়েছিল, সবাই চেষ্টা করেছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য, সবাই চেষ্টা করেছে মানুষকে শান্তি দেওয়ার জন্য। কিন্তু আজকে সারা পৃথিবীতে একটি জিনিস প্রমাণিত হয়েছে, ইস্ট আর ওয়েস্ট নয়, মানুষকে যদি মুক্তি দিতে হয় সেটা হবে ইসলাম এবং ইসলামী মতবাদ। ইসলাম মানুষকে শান্তি দিতে পারে। আমরা দেখেছি বাংলাদেশে একটি স্লোগান, সেই স্লোগান আমরা আলোকিত মানুষ হতে চাই। খুব বেশি বই পড়ো আর আলোকিত মানুষ হতে চাই। কিন্তু দেখা গিয়েছে আজকে স্বাধীনতার এত বছর পরেও অসংখ্য বই পড়া মানুষগুলো কিন্তু আলোকিত মানুষে পরিণত হতে পারে নাই। তার কারণ কি? তার কারণ হলো ওই আলোকিত বইগুলোর মধ্যে কোনো আদর্শ ছিল না। তার কারণ হলো তারা প্রপার কোনো গাইডলাইন পায় নাই। তার কারণ হলো সেই বইগুলোর মধ্যে যে একটি আদর্শ থাকতো, আর সেই আদর্শটির নাম যদি ইসলাম, তাহলে কিন্তু সেখানে তারা সত্যিকারের মানুষে পরিণত হতে পারত। আজকে আমরা মনে করি আমাদের জীবনের সফলতা কি? আমরা মনে করি হয়তো ভিক্টোরিয়া কলেজ ভর্তি হয় আমাদের জীবনের সফলতা।
আমরা হয়তো মনে করে থাকি যে আমরা বিসিএস ক্যাডার হইতে পারলে আমাদের জীবনের সফলতা। একজন মা মনে করে তার সন্তান যদি মেডিকেলে চান্স পেয়ে থাকে সেটা হলো তার সফলতা। একজন বাবা মনে করে তার সন্তান যদি ঢাকা মেডিকেল কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় সেটাই তার সফলতা। দুনিয়ার দৃষ্টিতে সেটাই সফলতা, আমিও আপনাদের সাথে একমত। কিন্তু সেই সফলতার পাশাপাশি যদি ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওই ডাক্তার, ওই ইঞ্জিনিয়ার, ওই মানুষগুলোর পাশে যদি আরেকটি শব্দ যদি না থাকে, সাময়িকভাবে সেই সফল হলো আসলে সে ব্যর্থ মানুষে পরিণত হবে। সেই শব্দটির নাম হলো সৎ মানুষ, সৎ ডাক্তার, আদর্শ শিক্ষক। আদর্শ যদি না থাকে, এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি, আমরা দেখতে পাচ্ছি যে কারা বেশি দুর্নীতিগ্রস্ত। সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ে পড়া সর্বোচ্চ ডিগ্রির লোকগুলোই কিন্তু আজকে সবচেয়ে বেশি দুর্নীতিপরায়ণ। তেমন তো হওয়ার কথা ছিল না। জ্ঞানে গর্বে যে বেশি জানা, সে মানুষটি কেন দুর্নীতিগ্রস্ত হবে? সেই শিক্ষকটি কেন দুর্নীতিগ্রস্ত হবে? সে ডাক্তার কেন দায়িত্বপরায়ণ হবে না? সে ইঞ্জিনিয়ার কেন দায়িত্বপরায়ণ হবে না? আমরা আজকে ওই সমস্ত দেশপ্রেমিকের গল্প শুনি যে সেই হলো দেশপ্রেমিক যে 30 লক্ষ টাকার একটি বিল রয়েছে ইন্ডাস্ট্রিতে, যে কারেন্টের বিল, সে বিলটিকে যখন মিটারটা উল্টা ঘুরিয়ে দেন, 30 লক্ষ টাকার বিল তাকে 5 লক্ষ টাকা দেওয়ার পরে সেই বিলটা 2 লক্ষ টাকা পরিণত হয়ে যায়। বাংলাদেশ রেভিনিউ থেকে 21 লক্ষ টাকা বঞ্চিত। আজকে সেই হলো দেশপ্রেমিক। সীমান্তে আমরা দেখে থাকি যারা চোরাচালানিতে যুক্ত তারা আজকে দেশপ্রেমিক। মূলত আমরা দেশপ্রেমিক সংজ্ঞায় বলে গিয়েছি। দেশপ্রেমিক হলো তারাই যারা সততা এবং যোগ্যতার সাথে দেশকে, জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, তারাই হলো দেশপ্রেমিক। আর সেই সৎ মানুষের একটি কারখানার প্রয়োজন। পৃথিবীতে অনেক ধরনের মেশিন আবিষ্কার হয়েছে, কিন্তু সৎ মানুষের কারখানার মেশিন আজ পর্যন্ত চায়না শহরে কেউ আবিষ্কার করতে পারে নাই। আমি যদি বলে থাকি সেই সৎ মানুষের কারখানার নাম কি, সেই সৎ মানুষের কারখানার নাম হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমরা দেখতে পেয়েছি বিগত সরকারের আমলে আমাদের 2 জন মন্ত্রী ছিল যাদের ব্যাপারে কোনো অভিযোগ তারা দাপন করতে পারেনি। একটু ভালোভাবে খেয়াল করে দেখেন তো, মানুষ কেন ফজরের নামাজ পড়বে আর একটা লোক কেন সত্য কথা বলবে? তার কারণ হলো তার আখিরাতের জবাবদিহিতা রয়েছে। সেই মনে করে আমাকে আমার এই কাজের কারণে জবাব দিতে হবে, আর এই জবাবদিহিতার অনুভূতির জন্য আমাকে ধর্ম চর্চা করতে হবে। আর বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে নারাই তকবীর আল্লাহ আকবার স্লোগানের ধ্বনিতে যে সংগঠন উচ্চারিত করে থাকে, সেই সংগঠনের নাম হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমরা যারা ছাত্র শিবিরের কাছ থেকে দেখেছি, আমরা দেখতে পাচ্ছি একজন ইসলামী আন্দোলনের দায়িত্বশীল আর এক ভিন্ন সংগঠনের দায়িত্বশীলের ক্যারেক্টারগত দিক থেকে যদি দেখেন, অনেক পার্থক্য রয়েছে, অনেক গল্প আমাদের মাঝে রয়েছে। আপনারা জানেন ভিক্টোরিয়া কলেজের একজন মেধাবী ছাত্র ছিল কবিরুল হাসান, যিনি ভিক্টোরিয়া কলেজ ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিল। আজকে আমেরিকার যদি 10 জন অর্থনীতিবিদের নাম না হয়, তাহলে এই কবিরুল ছিল তাদের মধ্যে একজন। ইসলামী ছাত্র শিবির এমন কিছু প্রোডাক্ট আজকে সারা পৃথিবীতে সাপ্লাই দিচ্ছে। আমি দেখেছি অক্সফোর্ড কেমব্রিজ থেকে শুরু করে প্রায় আমাদের 28 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছে, তারা সবাই ইসলামী ছাত্র শিবির প্রোডাক্ট। আমরা দেখছি আজকে 335 জন ব্যারিস্টার আমাদের লন্ডনে রয়েছে, তারা সবাই ইসলামী ছাত্র শিবির প্রোডাক্ট। অর্থাৎ ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র কথা নয়, কাজ করার মধ্য দিয়ে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে আজকে ইসলামী ছাত্র শিবির আল্লাহ দ্বীনের কাজ করে যাচ্ছে। যেখানে দেয় অবস্থা রয়েছে তারা সেখানে সেই ময়দানে ভূমিকা পালন করছে। আপনারা জেনে খুব খুশি হবেন, আজকে এই ইউকুর মাঠেও ইসলামী ছাত্র শিবির ভাইরা যেভাবে কাজ করে যাচ্ছে, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ছাত্রদের মাঝে এবং সামাজিক প্রতিষ্ঠানগুলোতে যেভাবে তারা কাজ করে যাচ্ছে, ওখানকার গভর্নমেন্টও খুব ভয় আছে, হয়তো 50 বছর পরে ইউকে মুসলিম অধ্যুষিত দেশ হয়ে যেতে পারে। প্রতি বছরে 500 জন ভাই ধর্মান্বিত হচ্ছে, অর্থাৎ ইসলামের বিউটিটা সেখানে তারা তুলে ধরছে। সুতরাং আমাদের গণ্ডি শুধুমাত্র বাংলাদেশ নয়, আমাদের এই গণ্ডি সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। এ কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আজকে না বোঝে ইসলামের ছাত্র শিবিরের ব্যাপারে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন, আমাদেরকে বোঝার চেষ্টা করুন, আমাদের কাছে আসুন, আমাদেরকে দেখুন, তারপরে সিদ্ধান্ত নেন আসলে ইসলামের ছাত্র শিবির কী। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই বীরের জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। অথচ কষ্টের বিষয়, দুঃখের বিষয় হলো আজকে আমরা সারা পৃথিবীতে নিগৃহীত, বঞ্চিত একটি জনপদের পরিণত হয়েছি। এর কারণ কি? এর কারণ হলো আমাদের হাতে আজকে কলমের পরিবর্তে অন্য কিছু তুলে দেওয়া হচ্ছে, আমাদের কাছে আজকে বইয়ের পরিবর্তে অন্য কিছু তুলে দেওয়া হচ্ছে। অথচ একজন ছাত্রের কাছে তো কলম আর কাগজ থাকার কথা ছিল। আজকে ছাত্ররা এই যে আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনে বাংলাদেশকে পরিবর্তন করতে তারা সক্ষম, সেটা কিন্তু তারা প্রমাণ করেছে গত বছর 5 আগস্টের তথা 36 জুলাইয়ের আগের ঘটনাগুলো। আমার বিশ্বাস
আগামী বাংলাদেশ একটু উজ্জ্বল বাংলাদেশ হবে। গত বছরে আমরা যে ত্যাগ দেখেছি, আপনারা হয়তো এখানে বিভিন্ন ভূমিকা পালন করেছেন। আমরা যখন দেখি কোনো ক্যাম্পাসে গণ্ডগোল লেগে থাকে, আর ওই ক্যাম্পাসের বাইরের অবস্থা আর ক্যাম্পাসের বাইরে থাকা অবস্থার বাইরে কিন্তু এক নয়। তারা ক্যাম্পাসে ভিতর কী হচ্ছে সে বিষয়ে টেনশনে থাকে। আমরা যখন দেখেছি ভিক্টোরিয়া কলেজের ভাইয়েরা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা কুমিল্লা বিশ্ব রোডে তারা বিভিন্নভাবে ভূমিকা পালন করার চেষ্টা করছে। আমরাও তখন লন্ডনে একটি আলতাবালি পার্ক হয়েছে, সেখানে হাজার হাজার লোক আমরা একত্রিত হয়েছি। আমরা সেখানে থেকে ভূমিকা পালন করার চেষ্টা করেছি। আপনারা জেনে খুশি হবেন যে স্বৈরাচার এদেশ থেকে পালিয়ে গিয়েছে। লন্ডনের এমন কোনো হোটেল নাই যে হোটেলে শান্তিতে থাকতে পেরেছে। কারণ আমরা বলেছি যে তুই বাংলাদেশের সাধারণ মানুষকে অশান্তিতে রেখে এখানে সে আরামে থাকবে, সেই সুযোগ তোমার নেই। আলহামদুলিল্লাহ সেখানে গভর্নমেন্টও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, গত বছর যে বিপ্লবের সূচনা আপনারা করেছেন, যে সত্যিকারের দেশপ্রেমিকের পরিচয় আপনারা দিয়েছেন, আরটি নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সাধারণ মানুষকে আপনারা দেখিয়েছেন, আমার বিশ্বাস এই ছাত্রদের হাতেই বাংলাদেশ নিরাপদ হবে। এই ছাত্রদের হাতেই একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে। এই ছাত্রদের হাতেই একটি কলঙ্কমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে। স্বাধীনতার এত বছর পরেও আমরা যে স্বাধীনতাকে খুঁজছি, স্বাধীনতার এত বছর পরেও আমরা যে একটি সুন্দর ক্যাম্পাসকে খুঁজছি, স্বাধীনতার এত বছর পরেও যে আমরা যোগ্য সচিবকে খুঁজছি, স্বাধীনতার এত বছর পরেও আমরা যে একটি নতুন বাংলাদেশকে খুঁজছি, স্বাধীনতার এত বছর পরেও আমরা যে দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, সৎ এবং যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ মাটা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে সেই স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন বাস্তবায়ন করবে কারা? তারা হলেন আজকে আমার সামনে যারা বসে রয়েছেন। আপনাদের পক্ষেই সম্ভব একটি সুন্দর বাংলাদেশ গড়া, এবং ইসলামী ছাত্র বিষয়ের ক্ষেত্রে আপনাদের পাশে থাকবে। আপনাদের সকল সমস্যার সমাধান করার ক্ষেত্রে ছাত্রীর ভূমিকা রাখবে। আমরা চাই না আপনারা মিছিলে যান, আমরা চাই না আপনারা অন্য ক্ষেত্রে ভূমিকা পালন করেন। আমরা চাইবো আপনাদের মেধাকে কাজে লাগিয়ে, আপনাদের যোগ্যতাকে কাজে লাগিয়ে আপনারা একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠেন। আমরা চাই আপনারা একজন ভালো প্রশাসক হিসেবে গড়ে ওঠেন। আমরা চাই আপনারা বিশেষ ক্যাডার হন, সৎ এবং বিশেষ ক্যাডার হওয়ার মধ্যে দিয়ে আপনারা জাতির ভূমিকা পালন করতে পারবেন। প্রিয় ভাইরা আমার, আসুন ইসলামের ছাত্র শিবির যেভাবে অতীতে আপনাদের ভূমিকা পালন করেছে, আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে। আমাদের ভিক্টোরিয়া কলেজের জিএস এবং ইজেস আমাদের সামনে রয়েছে। আমরা তৎকালীন ভিক্টোরিয়া কলেজে ছাত্রদের সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমরা শুধু রাজনীতির জন্য রাজনীতি করি নাই, বরঞ্চ ভিক্টোরিয়া কলেজকে কীভাবে সারা বাংলাদেশে মাথা উঁচুকে দাঁড়ানো হয় শিক্ষার ক্ষেত্রে, রেজাল্টের ক্ষেত্রে, ফ্যাসিলিটির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ভূমিকা পালন করেছি। আসুন আমরা এই স্বপ্নকে বাস্তবায়ন করি। আগামীর বাংলাদেশ হবে সৎ মানুষের বাংলাদেশ, মেধাবীদের বাংলাদেশ, মেধাবী ছাত্রদের বাংলাদেশ, সত্যিকার দেশপ্রেমিকের বাংলাদেশ। এই চেতনা উদ্বুদ্ধ হয়ে ইসলামের ছাত্র শিবিরের হাতকে আমরা আরও বেশি শক্তিশালী করি। এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা কর্তৃক আয়োজিত প্রিয় নবীন ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রিয় ভাই মনির হোসেন, অন্যান্য নেতৃবৃন্দ, বিশেষ করে সাবেক ছাত্রনেতা মঈনুদ্দিন মজুমদার যিনি এতক্ষণ কথা বলছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র ছাত্রী সংসদের সাবেক জিএস শ্রদ্ধেয় সানাউল্লাহ মজুমদার, ইসলামী ছাত্র শিবির ভিক্টোরিয়া কলেজের সেক্রেটারি সহ অন্যান্য শিবির নেতৃবৃন্দ, যাদের উদ্দেশ্যে আজকের এই আয়োজন। ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, ধ্বংস দেখে ভয়কে নতর, প্রলয় নতুন সৃজন বেদন, আটছে নবীন জীবনহারা, অসুন্দরে করতে ছেদন। প্রিয় ভাইয়েরা, ভিক্টোরিয়া কলেজে অনেক বক্তব্য দিয়েছি, কিন্তু এই মুহূর্তে বক্তব্য দেয়ার, কথা বলার ক্ষমতা বাস্তবিকে আমার নেই। আমরা একটি অন্ধকার জগৎ থেকে, একটি অবাস্তব জগৎ থেকে, একটি জাহেলিয়াত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি সুন্দর জগৎ দিয়েছেন,
এই শ্রদ্ধা, ভালোবাসা, এই আবেগ, এই উচ্ছ্বাস, এই অনুভূতি আমাদের সকল ভাষাকে ম্লান করে দিচ্ছে। ঘোষণায় বলা হয়েছে, আসলে ব্যক্তিগতভাবে আমি কলেজের টিচার, আমি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক, আর আমি এই কলেজের স্টুডেন্ট ছিলাম, ছাত্র প্রতিনিধি ছিলাম, এজিএস ছিলাম। আমরা ভাবি নাই আমার এই প্রিয় ক্যাম্পাস, আমার এই কোমলমতি ছাত্রছাত্রীদের সামনে, আমার ছোট ভাই বোনদের সামনে আবার কথা বলতে পারবো, সেটা ভাবি নাই। বিভিন্নভাবে ইসলামী ছাত্র শিবির এবং আমার সামনে তোমরা যারা রয়েছ, তোমাদের আন্দোলনের ফসল হিসাবে আজকে আবার আমরা দাঁড়াতে পেরেছি। আমার প্রিয় ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের সামনে কথা বলার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন, সেই জন্য আবারও শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের মৌলিক অধিকার শিক্ষা, বাসস্থান, কর্মসংস্থান, বেঁচে থাকার অধিকার, এগুলো হচ্ছে আমাদের মৌলিক অধিকার, জন্মগত অধিকার, নাগরিক অধিকার, সকল অধিকার হওয়ার কথা ছিল। কিন্তু যেই ফ্যাসিস্ট আমাদের সেই অধিকার কেড়ে নিয়েছিল, সেই ইতিহাস তোমাদের জানা। আমি শুধু একটা বিষয় অ্যাড্রেস করব। আজকে আমার অনেক বোনেরা এসেছে। এক সময় আমাদেরকে বোঝানো হতো যে ছাত্র শিবির যদি ক্ষমতায় যায় তাহলে মেয়েদেরকে পড়ালেখা করতে দেবে না, মেয়েদের অধিকার দেবে না। কিন্তু 98 সালে 99তে নির্বাচন হয়েছে। যেখানে যেখানে যেই যেই বিষয়ে যেই সাবজেক্টে মেয়েরা বেশি ছিল, বিশেষ করে বাংলা, সমাজ কল্যাণ, এরপরে বোটানি, জুলজি, যেই সাবজেক্টে মেয়েদের সংখ্যা বেশি ছিল, ওই সাবজেক্টে, ওই বিষয়ে ইসলামী ছাত্র শিবির সবচেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছিল। এরপর আর বিক্রিয়া কলেজে ইলেকশন হয় নাই। আমরা বিশ্বাস করি এবং বর্তমান বাস্তবতায় আগামী দিন যদি বিক্রিয়া কলেজে ইলেকশন হয় তাহলে ইনশাল্লাহ ইসলামী ছাত্র শিবির পূর্ণ প্যানেলে বিজয়ী হবে ইনশাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে আমাদের ভালো ছাত্র হতে হবে। আমিও বিসিএস ভাইবা দিয়েছিলাম, কিন্তু তখন আমার কাছে 3 লক্ষ টাকা শুধু চেক চেয়েছে। আমার 2 ভাই আছে অ্যাডমিনিস্ট্রেশনে, বলছে দরকার নাই। আমিও ভাবছি যে দরকার নাই, টাকা পয়সা দিয়ে বিসিএস হওয়ার প্রয়োজন নাই। তো আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় রেখেছেন। এখন আবার আন্দোলন হচ্ছে, পিএইচসিকে রাজনীতি মুক্ত করতে হবে, দলীয় মুক্ত করতে হবে, যেন আমাদের ছাত্র ছাত্রীরা যারা মেধা আছে, যোগ্যতা আছে, শুধু কোটা আন্দোলন নয়, আগামী দিনে মেধাবীরা যথাস্থানে যেন যেতে পারে, সেই আন্দোলন আবার আমাদেরকে করতে হবে। আমাদেরকে দুনিয়ায় ভালো থাকার জন্য ভালো ছাত্র হতে হবে। যেই সাবজেক্ট, এই সাবজেক্টে আমি সর্বোচ্চ নাম্বার যেন পাই, প্রাণপণ প্রচেষ্টা চালাতে হবে। আর আমাকে মরতে হবে আখিরাতের জন্য, আমাকে আমল করতে হবে। সেই জন্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, 201 নম্বর আয়াত সূরা বাকারার, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তাই আসুন, ইসলামী ছাত্র শিবির কোনো রাজনৈতিক সংগঠন না। ইসলামী ছাত্র শিবির হচ্ছে একটি স্বতন্ত্র ইনস্টিটিউট। আমাদের মেধা বিকাশ, আমাদের যোগ্যতা, আমাদের এক্সপেরিয়েন্স এবং দুনিয়া আখেরাতের সফলতার জন্য, কল্যাণের জন্য, পারিবারিক শান্তি, সামাজিক শান্তি, সব কিছু তৈরি করার জন্য ইসলামী ছাত্র শিবির হচ্ছে একটা ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্রছাত্রীদের কল্যাণে ইসলামী ছাত্র শিবির জীবন ব্যয় করে। কোনোভাবেই সাদাবাদের সাথে ইসলামী ছাত্র শিবির জড়িত না। অতীতে ছেলে মেয়েরা তাদের টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য রিসিট নিয়েছে ছাত্রনেতারা, যে তুমি কেন যাবে, কষ্ট করে ব্যাংকে যাইতে হবে না, তোমার টাকা আমি জমা দিব। এইভাবে দেখা যায় বিভিন্ন ছাত্রনেতারা হাজার হাজার টাকা নয়, লক্ষ লক্ষ টাকা হাতে নিয়ে গিয়েছেন। এটা সানাউল্লাহ ভাই জানে, তখনকার ছাত্রনেতারা। ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে এই ধরনের কোনো অপবাদ দিতে পারে নাই। আমরা তখনও ছিলাম, এখন আছি আলহামদুলিল্লাহ। এই কলেজের অনেক বিল্ডিং আমরা আন্দোলন করেছি, এখানেই শেষ।
কিন্তু আমাদের বন্ধু প্রতিম সংগঠনে যারা ছিল তারা কন্ট্রাক্টারি করেছে, তারা নাকি ছাত্রত্ব লাগে না। অথচ ইসলামী ছাত্র শিবির হচ্ছে মেধাবীদের স্থান, যারাই মেধাবী তারাই ছাত্র শিবির, আর যারা ছাত্রত্ব নাই তারাই হচ্ছে অন্য সংগঠনের। এখন বলে ছাত্র নেতাদেরকে কমিটিতে রাখলে নাকি কাজের ব্যাঘাত ঘটে, কী কাজ ওইটা আমরা জানি না, তবে পত্রপত্রিকায় দেখি সেই কাজটা হচ্ছে আকাজ, অর্থাৎ সাদাবাজ। ইসলামী ছাত্র শিবিরের সাথে সাদাবাজির সম্পর্ক নাই, কন্ট্রাক্টারির সম্পর্ক নাই, লেখাপড়া, দুনিয়া এবং আখেরাত এই জীবন বিনির্মাণে ইসলামী ছাত্র শিবির কাজ করে। তো আজকে তোমাদেরকে স্বাগত জানাই, যারা ইন্টারমিডিয়েট পাস করেছো, এখানে আমারও কোনো ছাত্রছাত্রী থাকতে পারো, তো তোমাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা এদেশের ছাত্র সমাজের অত্যন্ত প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের আজকের এই নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে সমবেত নবীন ছাত্রছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি, অনেক দিন পর কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীদের সাথে কিছুটা সময়ের জন্য মিলিত হওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন, এই জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সর্বশেষ 12 সালে আমি এসেছিলাম ক্যাম্পাসে, ইসলামী ছাত্র শিবিরের একটি বৃক্ষরোপণ কর্মসূচি ছিল, সেটাতে অংশগ্রহণ করেছি এবং সেখানে আমাদের প্রতিপক্ষ ভাইরা সেদিন আমাদের কর্মসূচি বানচাল করতে চেয়েছিল। আলহামদুলিল্লাহ তারপরও আমাদের কর্মসূচি সেদিন পালিত হয়েছে, সেই স্মৃতি আজকে মনে পড়ছে। পাশাপাশি আমরা সবাই জানি এই বাংলাদেশকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, এই দেশকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল, এই দেশের মানুষকে কথা বলতে দেওয়া হয়নি, আমরা রাস্তাঘাটে চলতে পারিনি, আমরা অফিস করতে পারিনি, বাসায় থাকতে পারিনি, শত শত মামলা দিয়ে আমাদেরকে নির্যাতন করা হয়েছিল। এভাবে সারা বাংলাদেশের অনেককে, লক্ষ লক্ষ মানুষকে এবং সারা পৃথিবীতে এটাই প্রচারিত হয়েছে বাংলাদেশ বাস্তবেই একটি কারাগার। আলহামদুলিল্লাহ আজকের এই নতুন প্রজন্ম সেই পরিস্থিতিকে মোকাবেলা করতে সক্ষম হয়েছে এবং ইতিহাস সৃষ্টি করেছে এই পৃথিবীতে, এমন একটি ইতিহাস যেটা আগেও ছিল না, কখনোই ছিল না, যে একটি দলের প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, সভাপতি, সেক্রেটারি প্রত্যেকে একযোগে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ছাত্রছাত্রীদের আন্দোলনের মুখে। আবার সেটা এটাই প্রমাণিত হয়েছে, জোর জুলুম করে কিছুদিন থাকা যায় কিন্তু সব সময় থাকা সম্ভব নয়। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজে আমরা সাধারণ ছাত্রছাত্রীদের সমস্যা সমাধানের জন্য কাজ করে থাকি। তাদের যে সাধারণ সমস্যা রয়েছে, থাকার সমস্যা এবং একটা ছাত্রছাত্রী হিসাবে তাদের যে সমস্ত সমস্যা হতে পারে সকল ব্যাপারে ইসলামী ছাত্র শিবির ভূমিকা পালন করেছে এবং যার কারণে যখনই এই ভিক্টোরিয়া কলেজে ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত হয়েছিল, ছাত্রছাত্রীরা আমাদেরকে বিপুল ভোটে বিজয়ী করেছে। কারণ আমরা ছাত্রদের সাথে ছিলাম, আমরা চাঁদাবাজি করিনি, টেন্ডারবাজি করিনি এবং ছাত্রদের কল্যাণে আমরা কাজ করেছি। 1998 সালে যে নির্বাচন হয়েছিল,
আমরা 17 দফা ভিত্তিক আন্দোলন করেছি। আপনারা জানেন যে এখানে যে মসজিদ ছিল না এক সময়, সেই মসজিদ আমরা এখানে বাস্তবায়ন করেছি। তারপরে যে আমাদের হলরুম ছিল না, সেটা আমরা বাস্তবায়ন করেছি। পাঠাগার বাস্তবায়ন করেছি। এভাবে 17 দফা ভিত্তিক আমরা আন্দোলন করে ছাত্রছাত্রীদের একটা পরিবেশ আমরা তৈরি করেছি, যার প্রেক্ষাপটে ছাত্রছাত্রীরা বিবেচনা করেছে এবং আমাদেরকে বিপুল ভোটে বিজয়ী করেছে। আজকে যারা বিশেষ করে নবীন হয়ে এই ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজে এসেছো, আমি তোমাদেরকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। এবং আমি বলতে চাই যে আসলে আমাদের টার্গেট ঠিক করতে হবে। আমরা শুধু লেখাপড়াই আসলে যথেষ্ট নয়। তোমরা জানো যে সুন্দরবন আছে, তাই না? সুন্দরবনে কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠান কি আছে? ওইখানে কি কোনো হাসপাতাল আছে? নাই। কিন্তু এখানে যে সমস্ত প্রাণীরা আছে তারা কিন্তু কেউ না খেয়ে মারা যায় না। লেখাপড়ার উদ্দেশ্য শুধুমাত্র চাকরি করা নয়, অথবা খেয়ে পরে বেঁচে থাকা নয়। আমরা সমাজের দায়িত্ব পালন করব, দেশের দায়িত্ব পালন করব এবং আমরা জুলাইয়ের যে আন্দোলন আমরা করে দেশকে পরিবর্তন করেছি, আগামী দিনও আমাদের সেই ভূমিকা পালন করা লাগবে। সেজন্য আমাদের সবাইকে সেভাবে তৈরি হওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আগামী দিনের এই বাংলাদেশকে আমরা সুন্দর করব, কল্যাণময় বাংলাদেশ করব, আধুনিক এবং উন্নত বাংলাদেশ করার জন্য ছাত্রছাত্রীদেরকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভিক্টোরিয়া কলেজ শাখা কর্তৃক আয়োজিত 2024-25 সেশনের নবাগত ভাই এবং বোনদের নিয়ে আয়োজিত আজকের এই নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন। আজকের এই নবীন বরণ অনুষ্ঠানের প্রধান অতিথি জুলাই আন্দোলনের জুলাই যোদ্ধা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি ইব্রাহিম খলিল রনি ভাই, উপস্থিত ইসলামী ছাত্র শিবির ভিক্টোরিয়া কলেজের সংগ্রামী সভাপতি মনির হোসেন ভাই, সেক্রেটারি বেলাল হোসেন ভাই সহ উপস্থিত সাবেক বিভিন্ন দায়িত্বশীল ভাইয়েরা, প্রিয় আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি নবীন ভাইয়েরা, সবাইকে আন্তরিক সালাম মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে মস্তক অবনত চিত্তে কালেমাতুশ শুকর আদায় করছি, যার অশেষ কৃপায় আমরা দীর্ঘ 17টি বছর পর নবীন ভাইদেরকে নিয়ে এভাবে নবীনদেরকে বরণ করার জন্য মুক্ত ময়দানে এমন সুন্দর প্রোগ্রাম করার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা মহামনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ প্রেরণ করছি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শহীদ ভাইদের জান্নাতি মর্যাদা কামনা করছি। বিশেষ করে 24-এর আন্দোলনে আমাদের সহপাঠী, আমাদের সহযোদ্ধা যে সকল ভাই এবং বোনেরা শাহাদাত বরণ করেছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আজকে এমন সুন্দর অনুষ্ঠান করার সুযোগ পেয়েছি, সেই সব শহীদ ভাইদের জান্নাতি মর্যাদা কামনা করছি। প্রিয় নবীন ভাইয়েরা, বোনেরা, আপনাদেরকে আমরা পৃথিবীর সকল ফুল দিয়ে আজকে বরণ করে নিতে চাচ্ছি। সবাইকে ফুলের শুভেচ্ছা। প্রিয় নবীন ভাই এবং বোনেরা, 1971 সালে যখন আমরা একটি স্বাধীনতার লাল সূর্য পেয়েছি, আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সার্বভৌমত্ব পেয়েছি। এই স্বাধীন বাংলাদেশে যখন কুদরতে খোদা শিক্ষা কমিশন গঠন করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পায়তারা চলছিল, ইসলামকে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন চক্রান্ত চলছিল,
ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে 6 জন ভাইয়ের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে ইসলামী ছাত্র শিবির নামক এই প্রিয় কাফেলা প্রতিষ্ঠিত হয়। ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে সকল আন্দোলনে ইসলামী ছাত্র শিবির অগ্রণী ভূমিকা পালন করেছে। পাশাপাশি ছাত্রদের যৌক্তিক দাবি আদায়ে প্রত্যেকটি সংগ্রামে আন্দোলনে ইসলামী ছাত্র শিবির অগ্রণী ভূমিকা পালন করেছে। যেমনটি 24-এর আন্দোলনে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন ছিল, সেই বৈষম্যের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবির ছাত্রদের সাথে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শুরু করে। তার পরবর্তীতে 9 দফা, 9 দফার থেকে 1 দফা, এই 1 দফার পরবর্তী আমাদের এই ফলাফল। প্রিয় উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির যেহেতু 5 দফা নিয়ে কাজ করে, ইসলামী ছাত্র শিবির 5টি দফা, প্রত্যেকটি দফাই হচ্ছে ছাত্রদের কল্যাণের জন্য, প্রত্যেকটি দফাই আপনাদের জন্য। তাই ইসলামী ছাত্র শিবির কি চাচ্ছে? ইসলামী ছাত্র শিবির চাচ্ছে আজকে দেশে যে সংকট, আজকে সৎ নেতৃত্বের সংকট, আমরা বুঝ হওয়ার পর থেকে দেখে এসেছি বাংলাদেশের সবচেয়ে বেশি সংকট হচ্ছে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। বাংলাদেশের সবচেয়ে যে বড় সংকট দুর্নীতি নামক সমস্যা, সেই সমস্যা থেকে উত্তোলন করার জন্য ইসলামী ছাত্র শিবির চায় একদল সৎ, দক্ষ এবং মেধাবী তৈরি করার জন্য, যার সমন্বয়ে নেতৃত্বের পরিবর্তন হবে। অসৎ নেতৃত্বের পরিবর্তন করে প্রত্যেকটি সেক্টরে সৎ নেতৃত্ব বসানোর জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করে। সেজন্য ইসলামী ছাত্র শিবির টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে ভাতুরিয়া প্রত্যেকটি ছাত্রের কর্ণকুহরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে চায়। কিভাবে একজন ছাত্র, কিভাবে একজন ছাত্রী পড়ালেখার পাশাপাশি নিজের কেরিয়ার গঠন করার পাশাপাশি সৎ, দক্ষ এবং দেশ